সুপ্রিয় বন্ধুগণ, জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সাহিত্য ও শিল্প বিষয়ক আলাপচারিতায়। প্রিয় বন্ধুগণ, আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন, আমি বলবো তাকে তরুণ কবি, তবে তার কবি পরিচয়ের সাথেও রয়েছে আরও অনেকগুলো পরিচয়। তিনি কবি, গবেষক, সাংবাদিক এবং সাহিত্য সম্পাদকও বটে। সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থেই আজ আমাদের আলাপ জমে যাবে নানা বিষয়ে, শিল্প সাহিত্যের নানা অঙ্গন এবং আমাদের এই কবির ব্যক্তিগত জীবনাচরণের নানা দিক নিয়ে। শিমুল সালাউদ্দিন, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। মানে সাহিত্যের আলাপ যখন সাহিত্যের মানুষের সাথে হয়, সেটা আমার ধারণা অনেক বেশি ইনডেপথ এবং ভালো হয়। আর কথা সাহিত্যিক নূর কামরুন নাহারের সাথে কথা বলতেছি, সেটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার। আপা, থ্যাংক ইউ। আমরাও খুব আনন্দিত তোমাকে পেয়ে। আমরা একেবারেই সরাসরি চলে যাচ্ছি তোমার সাথে কথায়। প্রথমেই জানতে চাচ্ছি কবিতা নিয়ে। আমাদের কবিতাই হোক আজকের মূল আলোচ্য বিষয়। একদম আপা। এই যে কবিতাতে যে দশক একটি বিষয় রয়েছে, আমরা বলি 90 দশকের কবি, 70 দশকের কবি, কতটা প্রয়োজন দশক কবিতার ক্ষেত্রে? আমি মনে করি আপা, দশক কোনো রকম প্রয়োজনই নাই, একদমই নাই। কারণ হলো দশক, আসলে দশকের প্রবণতাটা শুরু হয়েছিল একটা গোষ্ঠী বা ধরেন বন্ধুবৃত্তকে একটা সময়ের মধ্যে আবদ্ধ করে এক গুচ্ছ কবিকে একসাথে পরিচয় করিয়ে দেবার জন্য। সেটা আসলে আমি মনে করি যে যে কবিদের একেবারে নিজের স্বতন্ত্র স্বর আছে, নিজস্ব ডিকশন আছে, তাদের আসলে দশকের ধ্বজাধারী হওয়ার কোনো দরকার নাই। এবং আমি আপনাকে আমার ব্যাপারটা বলতে পারি যে আমি লেখালেখি, আমার প্রথম কবিতা ছাপা হয়েছিল 1998 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। এবং জাতীয় দৈনিকে, তখন নাসির ভাই সম্পাদনা করতেন দৈনিক জনকণ্ঠর বড়দের পাতা, সেই পাতায় কবিতাটা অবশ্য আমি পাঠাই নাই, আমার মামা পাঠিয়েছিলেন এবং সেটা ছাপা হয়েছিল। তো এটা আমার জন্য একটা ভালো। বয়স তখন কত? আমি ক্লাস 8-এ পড়ি তখন। 80 কত 14-15। আমাদের বাড়িতে পড়াশোনার একটা পরিবেশ ছিল, মানে মা চাচিদের বই কারাকারি করে নিয়ে পড়ার ব্যাপারটা ছিল। ফলে এর খুবই কাঁচা কবিতা। এখন সেই কবিতা আমার মুখস্থ আছে এখনো, কিন্তু সেই কবিতা পড়লে এখন লোকে হাসবে আর কি। খুবই কাঁচা এবং গদ গদ প্রেম প্রেম কবিতা আর কি। এনিওয়ে, তো আপনি দশক প্রসঙ্গে বলছিলেন, তো দশক প্রসঙ্গে আমি মনে করি দশকের সেই অর্থে কোনো দরকার নাই কাল পর্বের লোকদের চিহ্নিত করা ছাড়া। এবং এই যে 98 সালে যদি একজনের কবিতা ছাপা, সে 90 দশকের কবি, কিন্তু 90 দশকে তো আমাদের বড় ভাইরা আছে। আবার ধরেন শূন্যের একাধিক সংকলনে আমার কবিতা আছে, কিন্তু সেই কোন সংকলনে আসলে আমি কবিতা দিই নাই বা আমাকে চেয়ে নেওয়া হয় নাই। এরকম 119 জন 130 জনের সংকলন হয় না, সেরকম সংকলনের কথা বলছি আর কি। আবার দ্বিতীয় দশকের গুরুত্বপূর্ণ যে সংকলন, যেটা তানিম করেছে, সেখানে আবার আমার কবিতা আছে। এবং আমি মনে করি যদি ধরেন এই দ্বিতীয় দশকের কবিতা সংকলন করা হয়, তাতেও আসলে আমার কবিতা থাকতে পারে আর কি, আমি মনে করি। কারণ মানে কবিতা তো আমি টানা লিখছি এতদিন ধরে, এবং সেটা আমাদের কবিতা পাঠক খুব কম, তারা আরো কম অভিনিবেশ বা মনোযোগ দিয়ে পড়েন, সেটা আরো একটা বড় সমস্যা। ফলে ধ্রুপদী কবিতার চর্চা আমি করি বলে আমি নিজে দাবি করি। ফলে মানে সেটা তো প্রচন্ড মনোযোগ লাগে আসলে ব্যাপারটার কাজ বুঝতে, ডিকশন বুঝতে। কবিতা মনোযোগ চায়। হ্যাঁ, মনোযোগ চায়। কিন্তু আবার আমার স্বভাবের মধ্যে ওই নিজেকে নিয়ে কিছু করা, আত্মপ্রচারণা, এই ব্যাপারগুলো সে অর্থে নাই। আপনি দেখবেন, আপনি জেনে থাকবেন যে গালমগিরি নামে একটা সংঘ আছে আমাদের, সেখান থেকে আমি কিন্তু এখন পর্যন্ত প্রায় 15 জন কবির একক কবিতা পাঠের আয়োজন করেছি। আমরা ওই প্রসঙ্গে আসবো পরে। হ্যাঁ, না আমি 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 আপনার ওই দশকের প্রসঙ্গে বলছিলাম। এবং সেইখানে মানে এই আয়োজনগুলো কিন্তু আমি আমার নিজেকে নিয়ে তো করতে পারতাম, যেহেতু আমি অন্যদেরকে নিয়ে আয়োজন করি। এবং আমাকে এই যে আমি প্রায় 25 বছর লেখালেখি করি, আমি অজস্র কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠান করেছি। আপনি জানেন মেলার মাঠে মুখোমুখি একটা আয়োজন আমি প্রতি বছর করি। কোনো কবিকে কেউ এই অতি সম্প্রতি একজন 90 দশকের কবি ছাড়া কেউ কোনোদিন আমাকে নিয়ে লেখে নাই, একটা অক্ষরও কোথাও বলে নাই। তো এই ব্যাপারগুলোকে আমি খুব আমার জন্য খুব স্বস্তিদায়ক বলে মনে করি,
যে আমি কাউকে নিয়ে আয়োজন করেছি বলে কেউ আমাকে নিয়ে কথা বলবে সেটা দরকার নেই। আমরা আয়োজনটাতে যাবো জি আপা। একবার। হ্যাঁ, তো সেটাই আমার উত্তরটা এটাই যে দর্শকের আমি কি এখানে প্রয়োজন একটু নেই। তোমার কথা প্রসঙ্গে মানে তোমার কথার রেশ ধরে আসি, যে তুমি বলেছিলে যে যার নিজস্ব স্বর আছে হ্যাঁ। তার মানে দর্শকের ধৈর্যধারী হওয়ার প্রয়োজন নেই। একদম। এই ধৈর্যধারী শব্দটার দিকে আমি একটু গুরুত্ব দিচ্ছি। আর আরেকটা বিষয় আমি গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে যে শুধু ধৈর্যধারী নয়, কিন্তু আমরা কি কালকে চিহ্নিত করার জন্য বা কবিতা আন্দোলনকে বোঝার জন্য কি দর্শক কোনো ভূমিকা রাখে কিনা? রাখে আপা, কিন্তু সেখানে ধরেন কালকে বোঝার জন্য আপনি যেমন ধরেন আমি 80 দশকের উদাহরণ আপনাকে দিই, আমাদের কবিতা তো নানাভাবে, ধরেন 20 দশকের উদাহরণ থেকে আমি শুরু করি। 20 খেয়াল করেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, আর কাউকে কি আমরা এখন আর মনে রাখি? পাই না। আমরা সুকান্তকে আসলে তো সুকান্ত এই যে আপনি আমাকে যেরকম তরুণ কবি বললেন, প্রায় 40 কয়েকদিন পরে এখনো সুকান্তকে 30-এর দশকেই ধরতে হবে আর কি। আবার দেখেন এই দেখেন আপনি ধরতে হবে এটা নিয়ে গ্যাঞ্জামগুলো এই আছে। জায়গাটা হচ্ছে কি যে আসলে দর্শক তো কবি তো অনেকদিন ধরে লিখে যাবে, তার যেই মানে আমি বলবো যে তার বিকাশের যে জায়গাটা বা একটা কবির উন্মেষ থেকে বিকাশ, এটাই এত গোলমেলে যারা যেই সংকলন সম্পাদনা করেন তিনি আসলে তার আমরা তো সম্পাদকরা হলো গিয়া আত্মীয় বন্ধু বৃত্তের বাইরে যাইতে পারি না, ফলে তারা তার বন্ধুদের কবিতা রাখেন। এবং যেটা নিয়ে যে কয়েকদিন চঞ্চল আশরাফ যে ব্যাপক প্রতিরোধের মুখে পড়লেন, একই ঘটনা 3 দশকের কবিতা উনি সংকলন করেছেন, সেখানে আমি নাই কেন, অমুক নাই কেন, তমুক নাই কেন, এইগুলো খুব হীনমন্যতা বলে আপা আমার মনে হয়। প্রথমত আমার কবিতার কথা আমি সেভাবে কাউকে তো বলতেই চাই না, ভাই আপনার ইচ্ছে হলে আপনি পড়বেন, নইলে আপনি পড়বেন না। না আসলে তো, এবং এইটা খুবই, এটা তো পাঠকের চয়েস, পাঠক কিভাবে কার কবিতা পড়বে, কতটুকু মনে রাখবে, কখনোই জোর করা যাবে না। যেমন আমরা সুকান্তের কথা বলছিলাম, উনি তো আমরা জানি যে কত অল্প বয়সে, কিন্তু তারপরও আমরা তার কবিতা এখনো কেন মনে রাখি? অবশ্যই এই যে অসামান্য লাইন, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, এই যে অসামান্য একটা ভূমিকে চিহ্নিত করা, এটা অনেক বড় কাজ করবে। আমরা এখনো বলি না সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবং আমরা এই যে ক্রিকেট খেলাতে যখন জয় হয় বা বিভিন্ন জয় যখন হচ্ছে, তখনই আমরা সুকান্তের কবিতা আওড়াচ্ছি। আসলে কবিতার মূল বিষয় তো হচ্ছে অনেক সময় কবির চাইতেও কিন্তু কবির কিছু লাইন কিন্তু অনেক উজ্জ্বল হয়ে ওঠে। একদম। যেমন ধরেন এই যে এখন দেশে একটা ব্যাপক একটা শিক্ষক ছাত্র এবং জনতার যে প্রতিরোধের মুখে এই যে একটা ছাত্র জনতার অভ্যুত্থান, যেটা এই যে অভ্যুত্থান ঘটলো, এই অভ্যুত্থানে এই অভ্যুত্থানেও কিন্তু প্রচুর কবিদের লাইন, স্লোগান হয়েছে, নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, ফলে সাহিত্যের এখানে গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং ভাষা কিন্তু এই জেনজির ভাষা কিন্তু বদলে গেছে, এবং সেখানে কবিদের গুরুত্বপূর্ণ অবদান আছে। আমি তো নামই করতে পারি, আপনি চাইলে। ভাষাটা কি রকম বদলেছে? অনেক কিছু, তারা কোনো শব্দ বলতে তারা ভয় পায় না। হ্যাঁ, মানে আমাদের একজন কবি তো স্লোগানই লিখেছেন চবর্গীয় শব্দ সহ, সেটা হয়তো আমার রুচির ব্যাপার না, কিন্তু সমাজে তো কাজে লেগেছে, আমি সেই অর্থে বলছি আর কি। এবং যেন যে কোনো সব বিষয়ে অকুতু ভয়, তারা সেটা ভয় পায় না। আমি আবার আপনার ওই দর্শকের প্রসঙ্গে একটু বলে নিই। আমি বলছিলাম যে আমার কবিতা যে সময় ছাপা হয়েছে, আপনি যদি উন্মেষকাল বা বিকাশকাল ধরেন তাহলে সেটাই ধরতে হবে। কিংবা তারপরে যখন আমরা বন্ধুর বৃত্তরা যখন একসাথে লিখেছি, আমার একটা জাহাঙ্গীরনগর কাল আছে। তোমার ওই কবিতাটা যেই সময় ছাপা হয়েছে ওইটাকে উন্মেষকাল ধরছি না, একদমই ধরছি না। কেন? কারণ এরকম আমরা কিন্তু স্কুল জীবনে লিখেছি। আমার প্রথম বই প্রকাশিত হয়েছে 2010 সালে, ফলে ধরেন আমি মনে করি আমি আসলে শূন্যেরই কবি, এবং শূন্যের একাধিক সংকলনে আছে, লোকে আমাকে শূন্যের কবি বলেই বলে। কারণ নিশ্চয়ই তোমার 10 বছরের একটা প্রস্তুতি বা অন্তত 5 বছরের, হ্যাঁ প্রস্তুতি তো দীর্ঘদিন থাকে, কিন্তু পরে 2010 আসলে 12 বছর। আর এখন যেমন হচ্ছে যে রাতারাতি কবিতা লিখে রাতারাতি বই ছাপিয়ে ফেলা, সেটা কিন্তু ওই সময় ছিল না। একজন কবি বা একজন, আমার প্রথম বইটা ঐতিহ্য করেছে, এবং প্রথম বইটা বেরিয়েছে 2010 সালে। তো তখন রফিক স্যার বেঁচে আছেন, সেলিম স্যার মারা গেছেন, জাস্ট 8-এ মারা গেছেন, এবং আমি তখন জাহাঙ্গীরনগর থেকে বের হই নাই। আমার বইটা ঐতিহ্য করেছিল, এবং বইটা প্রথম মেলা সেই মেলাতেই সব কপি বিক্রি হয়ে গেছিল, এবং সেটার ব্যাপক মানে কি বলে এটাকে, ব্যাপক সব প্রতিক্রিয়া আমি পেয়েছি। হ্যাঁ, শিরস্ত্রাণগুলির, এবং শিরস্ত্রাণগুলি এখনো অনেক কবিদের মুখে মুখেই ঘোরে।
অনেকের কাছে আমি শুনতে পাই। আচ্ছা, যাই হোক, তুমি মানে ব্যাপক একটা প্রতিক্রিয়া পেয়েছিলে, এটা একটা অনেক বড় বিষয়। এই যে শূন্য দশক তুমি বললা যে তুমি হয়তো শূন্য দশকে চিহ্নিত করা যায়, আমরা দশক বাদ দিয়েই কথা বলি, তারপরেও আমরা যদি আবারও একটু চিন্তা করি শূন্য দশকের কবিতার মূল মানে আমরা মানে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলোকে কিভাবে চিহ্নিত করব? এই সবসময় তো লক্ষণ বা বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা হয় হলো জাস্ট ইমিডিয়েট আগের দশকের যে প্রবণতা বা চিহ্ন সেটা থেকে বাইরে এসে। শূন্য দশকে আমি মনে করি আমি নাম না বলেই বলি যে আমরা 90-এর যেই মানে 80-র দশকের যেই স্লোগান বিমুখতা, 70-এ ছিল স্লোগান মুখরতা, 80-র দশকে সেটাকে ভেঙে বহু প্রবণতার কবিতার দিকে 80-র দশকের আমাদের গুরুত্বপূর্ণ কবিতা গেছে। 80-র দশকের যারা বলে যে 80-র দশকেরই বাকবদল নিয়ে এসেছেন, এটা তারা দাবি করেন। এটা আমি অস্বীকার করি। 80-র দশক বাংলা কবিতার খুবই গুরুত্বপূর্ণ বাকবদল, কিন্তু 80-র চেয়ে বেশি প্রিয় আমার 90-এর কবিরা, কারণ 90-এও প্রচুর এক্সপেরিমেন্ট, বহু স্বরের আলাপ হয়েছে। শূন্যের কবিতায় আমি মানে 80-র দশক কিন্তু 90 এবং 80 দুইটাই অনেক বেশি কাহিনী প্রবণ, বাণী প্রবণ কবিতা। আমরা একটা কমপ্লিট কিছু পাই আর কি ওখানে। হ্যাঁ, আপনি যে অর্থে কমপ্লিট বলতেছেন। শূন্যে আমরা অনেক বেশি নন লিনিয়ার কবিতা লিখেছি। নন লিনিয়ার মানে হলো ধরেন কবিতায় হয়তো একটা চিত্রকল্প আছে, মানে আমি বলছি যে 90-এর কবিতাও খুবই বৈচিত্র্যপূর্ণ, নানা স্বরের, নানা রকম, এবং কবিরা একেবারে নিজেদের স্বরকে চিহ্নিত করেছেন এখানে অনেকে। চঞ্চল দা আমার খুবই প্রিয় কবি, কামরুজ্জামান কামু আমার প্রিয় কবি, আবার সাখাওয়াত টিপু আমার প্রিয় কবি। ফলে আমি কিন্তু কবিতার পাঠক হিসেবে খুবই মানে বৈচিত্র্যপূর্ণ জিনিসপত্র পছন্দ করি। হ্যাঁ, কিন্তু শূন্যের আমার যে বন্ধুরা বা আমরা যারা লিখেছি, আমি সেটা মাদল গালিব থেকেই ধরতে চাই, এমনকি আমাদের পরের বা সমসাময়িক বা পরের রুবায়েত কিংবা তানিম কিংবা এদের পর্যন্ত, কিংবা শাফিন এদের পর্যন্ত একেবারে। তো সেখানে আমি মনে করি যে শূন্যে এই যে আমি বলছিলাম নন লিনিয়ার পোয়েট্রির দিকে আমরা গেছি, অনেক বেশি প্রতীকময়, হয়তো একটা ছবি আছে কিন্তু ইঙ্গিত আছে, শব্দ খুব গুরুত্বপূর্ণ খুবই। এবং আমরা অনেক বেশি, আমি তো বলি যে আমার কবিতা খুবই ক্লাসিক্যাল মিউজিকের সাথে খুবই সম্পর্কযুক্ত, স্বরের কাজ আছে আমার কবিতার মধ্যে। কিন্তু আমার কবিতাও যেহেতু শূন্যেরই একটা প্রতিভূ বলে আমি মনে করি, ফলে ওটার মধ্যে ওই বিষয়গুলো আছে। যেমন আমি আপনাকে একটা ছোট 4 লাইনের কবিতা শোনাই। বিষণ্ণ মাল্লার গান, 1 লাইন। বিষণ্ণ মাল্লার গান, বুক ভরে কুয়াশায় চুইয়ে পড়ছে জল, চোখ জ্বালা করে আর বাতাসে তুলুর বীজ, এবং অস্থির গাছ, অস্থির গাছ, এরপর একটা স্পেস, পরিত্রাণ ভালোবাসি। এই যে সিনারিওটুকু, এই সিনারিওটুকুতে কিন্তু আপু বোঝা যাচ্ছে যে একটা নদীর মধ্যে একজন মাল্লা বিষণ্ণ হয়ে হয়তো নৌকা বাইতেছেন, তার বুক ভরে কুয়াশায়, তার বুকে যে কুয়াশার জল, তার বুকে যে ঘাম, সেটাকে আমি বলছি কুয়াশার জল, চুইয়ে পড়ছে জল। এই যে সিচুয়েশন, এটা তার ভালো লাগতেছে না, চোখ জ্বালা করে আর বাতাসে তুলুর বীজ বাতাসে ওরে যেই সময়, সেই সময় প্রচন্ড গরম থাকে, বাতাসে তুলুর বীজ এবং অস্থির গাছ দিয়ে আমি বলতেছি যে গাছের পাতাগুলো কাঁপতেছে। হ্যাঁ, পরিত্রাণ ভালো এবং পরিত্রাণ ভালোবাসি। আমি শেষ করি আপা, পরিত্রাণ ভালোবাসি তার মানে হলো এই যে গল্পটা, এটা তো আমি অন্যভাবেও লিখতে পারতাম, এটা আমি গল্প আকারে লিখতে পারতাম, এই সিচুয়েশনের কথা বলতে পারতাম, আমি মাঝির মুখ দিয়ে বলাইতে পারতাম। 80-র দশকের কবি যদি আমি হইতাম, তাহলে আসলে এই গল্পটা আমি অন্যভাবে বলতাম, এই প্রতীকময়তার মধ্যে দিয়ে বলতাম না, হয়তো আমি এই নন লিনিয়ার সিস্টেমে যাইতাম না, আমি লিনিয়ার দিকে যেতাম হয়তো। কিন্তু আমরা মনে করি আমরা অনেক আগে বিনয় মজুমদারের কবিতায় কি আমরা এই ধরনের পাই না? কবি তো আকাশ থেকে পড়ে না পা, কবি তো এই সমস্ত উত্তরাধিকার নিয়েই সে কবি, এই সময়ের কবি। ফলে আমি মনে করি যে আমি রবীন্দ্রনাথ থেকেও নেই, আমি তো সবার কাছ থেকে নেই, এবং যেটাকে আমরা সুরালিজম বা পরাবাস্তব কবিতা বলি, সেই জায়গার সাথে কি শূন্য দশকের এই যে তুমি যে চিত্রটা এখন দিলে আছে আপা। শুধু তা না, এই যেমন নাটক কম করো প্রিয়, কিংবা ধরেন এখন যে সমস্ত আমি বলবো যে মিম চলতেছে, এই সমস্ত কিছু আন্দোলন, স্লোগানের গ্রাফিতি, স্লোগান, এই সমস্ত কিছু কিন্তু আমাদের কবিতায় ঢুকে গেছে। না, স্লোগান তো সারা জীবনই কবিতার একটা বিষয় ছিল। কবিতাতে স্লোগান ঢুকেছে, স্লোগানে কবিতা ঢুকেছে, এটা তো অনেক। আপনাকে যদি আমি জানাই, আমি কিন্তু সবসময় মানে ধরেন
এক ধরনের প্রতিবাদী অবস্থানের জায়গা থেকে লেখালেখি বলেন, আমার সমস্ত কাজ বলে, সেটা কিন্তু একটা প্রতিবাদী জায়গা থেকে করা। আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলাম, জাহাঙ্গীরনগর আমি সাংস্কৃতিক কর্মী হিসেবে খুবই পরিচিত ছিলাম। আমরা চারটা নারী নিপীড়ন বিরোধী আন্দোলন করেছি, যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন, এবং সেগুলোতে কিন্তু আমরা মানে জিতেছি। হ্যাঁ, সফল আন্দোলন। মানুষের সত্যিকার যখন আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, একদম। কোনো না কোনো সময় আমরা জিতবই, একদম। কারণ এক সময় না এক সময় ন্যায় কিন্তু জয়ী হবেই, এটাই একদম। আমাদের প্রত্যাশা। একদম। আমরা আবার নন্দিনীদের জয় হোক। হ্যাঁ, শুধু নন্দিনী না, আমি চাই যে মুক্তিকামী মানুষের জয় হোক, এবং অন্যায়ের বিরুদ্ধে যত প্রতিবাদী মানুষ আছে সব প্রতিবাদী মানুষেরই জয় হোক। একদম আপা। যেটি বলছিলাম যে আমরা আসলে দর্শক থেকে বের হই, দর্শকের আলোচনা অনেক হলো। শুনে দর্শক নিয়ে একটা অভিযোগ আছে যে একটু আগে তুমি বলেছিলে যে চিত্রকল্প বা শব্দ দিয়ে কবিতাকে নিয়ে আসা, চিত্রকল্পকে নিয়ে আসা কোনো মিউজিক্যালিটি, আমি মনে করি যে আগের কবিতা তো আছে, কোনো গল্প দিয়ে নয়, বা যেটাকে আমরা বলি যে ধারাবাহিকভাবে উত্তরণ, ওই রকম কিছু নয়। কিন্তু একটি কথা বলা হয় যে মানে শূন্য দশকের কবিতা অনেক বেশি বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত এবং একটা গন্তব্যহীন যাত্রা, এবং গন্তব্যহীন যাত্রার কথা কিন্তু যারা বলেন তারা শূন্য দশকের কবিতা আসলে পড়েন নাই আপা, সিরিয়াসলি পড়েন নাই। আচ্ছা। এবং এটা এই অভিযোগটা মানে মেবি এটা ক্লিক বেট হলে এটা অনেক বেশি ভাইরাল হবে, কিন্তু আসলেই পড়েন নাই আপা। আশরাফ ভাই মারা গেছেন কবে আপনি ভাবেন, তারপরে আমরা অনেক লিখেছি না। এবং না, তারপরে তুমি একটু আগেই বললা যে আমরা দ্বিতীয় দশক যদি বলি। হ্যাঁ আপা, এগুলো তো আমি বলবো যে এটা তো কোনোভাবেই একটা বিচ্ছিন্ন ঘটনা না। এই জন্যই আমি দশকের আলাপ করতে চাইনি আপা। আমি আপনাকে বলছি যে দশকের আলাপের সমস্যা হলো এইটা, যে আপনি একটা কালখণ্ডের মধ্যে একজনকে ফেলে তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। কারণ কবিতা তো উত্তরাধিকার বহন করে। যেমন আপা, আমি কখনো কবিতাই লিখতাম না যদি আমার সাথে কবি মোহাম্মদ রফিকের দেখা না হইতো। কবিতা প্রেমে পড়ার ব্যাপার আছে তো। ভালো হলো, আমি তোমাকে কবিতা লেখার কিভাবে শুরু হলো জানতে চাচ্ছিলাম, তো সেটা না আপা, সেটা হলো যে আমি তো বাড়িতে লেখালেখি, খুবই শখের লেখালেখি সেটা আমি করতাম। আমরা একটা মানে 65 জন এক ডেকচির ভাত খেতাম, এরকম একটা 51 পরিবারে আমি বড় হয়েছি। এবং সেখানে আমাদের বাড়িতে পড়া মানে মা খালাদের মধ্যে পড়াশোনার ব্যাপার ছিল। তারা বই ধার করে বা লাইব্রেরি থেকে এনে বা একজন আরেকজনকে দেয়া নেয়া, কারাকারি এইসব করতেন। এটা আসলে আমাদের একটা খুব পরিচিত দৃশ্য ছিল। হ্যাঁ, আমার মা এবং খালাদের দেখতাম যে দুপুরে শুয়ে তারা বই পড়তেন, এবং বইটা রেখে হয়তো ঘুমিয়ে গেছেন। দস্যু বনুর পড়তেছেন, সেবার বই পড়তেছেন, কিংবা ধরেন আলিফ লায়লার বাংলা পড়তেছেন। তো ওগুলো থেকে, এবং আমাদের বাড়িতে শরৎচন্দ্র পড়তেছেন, সিরিয়াস পাঠক হচ্ছেন। রবীন্দ্রনাথের উপন্যাস আমি খুব কম বয়সে পড়েছি, গল্প পড়েছি, ছোট গল্প পড়েছি। ফলে লেখালেখির একটা আগ্রহ তো আমার ছিলই। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে এইটা আসলে তীব্র ব্যাপারে পরিণত হলো। কারণ জাহাঙ্গীরনগরে তখন সেলিম আলদিন আছেন, মোহাম্মদ রফিক আছেন, আপনি নাম বলে আমি শেষ করতে পারবো, দুপুর মিত্র, রায়হান রাইন, সুমন সাজ্জাদ, হিমেল বরকত, সোহেল হাসান গালিব, মাদল হাসান, মাহবুব মোর্শেদ, এই অজস্র লেখক যারা, আমি অনেকের নাম হয়তো বলতে পারি নাই, কিন্তু অজস্র লেখক, তাদের মধ্যে গিয়ে আমি পড়লাম। এবং বটতলার আড্ডা বলেন, বিভাগের সামনে গিয়ে বলেন, সব জায়গায় লেখালেখি নিয়ে গেলাম। এবং ধরেন সকালবেলা সেলিম স্যারের সাথে হাঁটতে যাচ্ছি, বিকেলবেলা রফিক স্যারের সাথে আড্ডা দিচ্ছি, এগুলো তো অসামান্য সময়। এবং আমার মনে আছে যে আমার একটা সেলিম স্যার তখন শনিবারের বিকেল করতেন, ফার্স্ট ইয়ার আমরা একদম। তো আমার একটা কবিতা, 4 লাইনের একটা কবিতা নিয়ে খুব মানে আলাপ হলো, একবার উচ্ছ্বসিত আলাপ হলো এবং সমালোচনাও হলো। কেউ খুব পছন্দ করে, এটা কিচ্ছু হয় নাই, কিন্তু সেলিম স্যার খুব পছন্দ করলেন কবিতাটা। এবং সেলিম স্যার সেটা প্রায় আওড়াইতেন, আমাকে বলতেন। আমার প্রথম চাকরি হয়েছিল ওই কবিতাটার কারণে, এটা সত্যি। তো ওই আড্ডাগুলো আপা আমাদেরকে খুব সমৃদ্ধ করেছে। এবং ওই আড্ডাতে গিয়ে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার কবিতাটা যেন পচানি না খায়। মানে ধরেন আমার যে কবিতাটা সেলিম স্যার খুব পছন্দ করতেন, এবং যেটার জন্য আমি যে বললামই আমার, তার মানে একটা খুব ভালো কিছু করার একটা প্রবল প্রচেষ্টা, প্রবল একদমই আলাদা হইতে হবে আমাকে, অন্য কারো মতো হবে না, আগের কারো মতো হবে না, নতুন একটা কিছু আমাকে লিখতে হবে। আমি একটা 6 লাইনের কবিতা, এই তো আকাশ ললাট ভাষা রোদের প্রথম বই আছে, এই তো আকাশ ছন্দে লেখা, এই তো আকাশ ললাট ভাষা রোদ, এই তো বিষাদ কুঞ্চিত সব বোধ, এই তো তুমি আমি সর্বনাশের সর্বনামে থামি, আর প্রতিদিন ফুল পাতা বই মলাট ছিঁড়ে আনি, ধরার চুলে গুজবো বলে পুরনো সমনামী। এই শেষ শব্দ সমনামী মানে নেমসেক,
এইটা স্যার এত পছন্দ করলেন, তারপরে জীবন এটা তো খুব খুব নতুন প্রয়োগ হয়েছে, দারুণ, ওর কবিতা খুব সুন্দর হয়েছে আজকে। হ্যাঁ, ধরেন এটা ধরেন আমাকে ইট মেড মি ফ্লাই হায়ার, মানে পিঠে যেন ডানা লাগাই দিল। এবং আমার স্যার জিজ্ঞেস করতো, এই এটা পড়েছিস, এই শাহনামা পড়েছিস, এই এইটা খুব জরুরি মানে পড়েছিস। এবং তখন ধরেন আমাদের সামনে জাহাঙ্গীরনগরের কিন্তু একটা অসাধারণ সম্পদ আছে, সেটা তার লাইব্রেরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার জিল্লুর রহমান সিদ্দিকী স্যার করেছিলেন, সৈয়দ আলী হাসানে যখন ভিসি ছিলেন তখন ওটার জন্য প্রচুর বিদেশি বই কেনা হয়েছিল। অসামান্য লাইব্রেরি। আপনি ধরেন শিল্পের ইতিহাসের প্রায় সমস্ত বইপত্র এখানে আছে। এবং আমার জাহাঙ্গীরনগরের সময়টা কাটতো মানে 3টা পার্টে। আমি তো প্রেম করতাম, ক্লাস করতাম, সংগঠন করতাম, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ধ্বনি করতাম। এগুলোর মধ্যেও আমি বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটাতাম। এবং লাইব্রেরির পিছনে একটা রুমে হলো আপনার শিল্পের ইতিহাসের বইগুলো আছে, যেখানে চিত্রকর্ম দেখা যায়, পেইন্টিং এর বড় বড় বই, কিংবা ধরেন শিল্প আন্দোলনের বড় বড় বই। আমি দুপুরের পর দুপুর ওগুলোর মধ্যে দিয়ে গেছি, রাতের পর রাত আমি ওগুলো। কারণ ওইটা তোমার একটা বিরাট মানে জাহাঙ্গীরনগর আমাকে সমৃদ্ধ বলে দিয়েছে, করেছে আমি সবসময় বলি। এবং সেলিম স্যার এবং রফিক স্যারের মধ্যে যে অসামান্য শিল্পের দৈরত ছিল, শিল্পের দৈরত আমি বলবো, সেটার ফাঁকে পড়ে আমরা অনেকে, মাহবুব মোর্শেদ বলেন, আমি বলি, গালিব ভাই বলেন, মাদলদা বলেন, আমরা অনেকে অনেক উপকৃত হয়েছি। আমি মনে করি সেটা আমাদের ভিত্তি। আসলে তো এই যে আড্ডা বা একদম ভালো মানে খুব আমি বলবো যে সমৃদ্ধ ব্যক্তির সহচার্য, এগুলো তো আসলে প্রয়োজন হয়। ভালো লেখা চিনতে পারা, কোনটা ভালো লেখা, কোনটা মন্দ লেখা, কেন মন্দ লেখা। আচ্ছা, এই যে ভালো লেখা মন্দ লেখা চেনা, এটা অবশ্যই পড়তে পড়তেই আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। আর ওই যে একটু আগে বললাম যে মানে একদম জ্ঞানী ব্যক্তি বা যিনি আসলে প্রচুর জানেন, তাদের সাহচর্য তো আসলে একেবারেই প্রয়োজন। ভালো লেখা মন্দ লেখা চেনার প্রথম বিষয় হলো, আমি এখানে একটু অন্য প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ভালো লেখা মন্দ লেখা কবিতার ক্ষেত্রে কিভাবে আমরা চিহ্নিত করব, মানে কোনটা আসলে কবিতা হয়ে উঠেছে? খুবই সিম্পল। মানে আমি তো সাহিত্য সম্পাদনা করি, আপনি জানেন, যে কবিতা পড়ে আমার মনে হবে আরে এটা তো আমি আগে পড়িনি, দিস ইজ নিউ, সেটা ভালো লেখা। প্রথমত এটাকে নতুন হইতে হবে। শুধু কবিতা না, যে গল্প পড়ে আমার মনে হবে আরে এরকম গল্প তো আমি জীবনে পড়ি নাই, আর সেটা ভালো গল্প। আর আমার যে এবং মানে সেই ভাষা, মানে ভাষার ব্যাপারে আমি একটু মানে স্বৈরতান্ত্রিক। মানে ধরেন এই এখনকার সময়ে আমি নাম ধরেই বলি, রুবায়েত চবর্গীয় জিনিসপত্র লিখেছে, সাইয়েদ জামিলও লিখেছে। মানে রুচির ব্যাপারে আমার নিজের ব্যারিয়ার আছে। আমি যাতা শব্দ ব্যবহার করে যখন কেউ লেখে সেটা আমার পছন্দ হয় না, সরি টু সে। কিন্তু ওদের কবিতার মধ্যে নতুন অনেক কিছু আছে, সেটা আমার খুবই পছন্দের এবং আমি সেটা প্রশংসা। না, নতুন দেয়া মানে তো আর যা খুশি তাই না, যা খুশি তাই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা আমি তোমার কথা, আমি আবার বলছিলাম আপনাকে যে জিনিসটা যেন নতুন হয়। আমি যা কিছু পড়ছি ইটস এ নিউ থিং, একদমই নতুন। আসলে বিষয় তো খুব নতুন কম হয়, উপস্থাপনটা নতুন হতে হবে একদম, কারণ বিষয় তো আদিকাল থেকে মানে চলে আসছে, তাই না? মানুষের তো অনুভূতিগুলো একই, সেই কান্না, হাসি, দুঃখ, বেদনা, একাকিত্ব, অপেক্ষা, প্রতীক্ষা, এগুলোই তো, বা প্রেমের তীব্র অনুভূতি, হ্যাঁ, বা পাওয়ার আনন্দ, এর মানে অনুভূতি কিন্তু একই, কিন্তু যুগে যুগে তো লেখকরা লিখে আসছে। আমি আর যেই বিষয়টা তোমাকে এখানে বলতে চাচ্ছিলাম যে একটু আগেই তুমি বললা যে ভাষা এবং আমাদের যে উপস্থাপন, কবিতার ভাষা আসলে কি হওয়া মানে প্রয়োজন বলে মনে করো, বা কি হবে কবিতার ভাষা? কবিতার ভাষা কমিউনিকেটিভ হইতে হবে প্রথমত, সবার আগে জিনিস আমি পড়ে আমি বুঝতে পারি, 1। 2, মানে অবশ্যই সেটা কানেক্ট করতে হবে আমাকে। কানেক্ট মানে তো কমিউনিকেট করা, এটাই একমাত্র শর্ত আপা, ভাষার ভালো বলেছো। আপনি বললেন না শুধু কবিতা না, সাহিত্যের ভাষাই। আমি সাহিত্যে যাচ্ছি। নূর কামরুন নাহার তো আসলে রবীন্দ্রনাথের ভাষায় লিখবেন না, এই 2024 সালে এসে। নূর কামরুন নাহার জাকির তালুকদারের ভাষায় লিখবেন না, কারণ জাকির তালুকদার তার মতো করে লিখছেন, আপনি আপনার মতো করে লিখবেন। এখন প্রত্যেকের ভাষার নিজস্ব স্বতন্ত্র আছে, ডিকশন আছে, তার মধ্যে থেকেই তো তিনি লিখবেন, বা হয়তো উনি সেটাকে ভাঙবেনও। কিন্তু আমি মনে করি আমার মধ্যে ওপেননেসটা আছে, আমি যে কারো জিনিসটা আমি পড়তে চাই। এবং সাহিত্য সম্পাদনা এটা তো সবারই থাকতে হবে, তুমি যদি নাই পড়ো সবকিছু। এবং আপা আমি মনে করি যে ওই যে
আমি সবার আগে যেমন আমরা একটা কথা শুনেছি না যে দ্বারবদ্ধ করে দিয়ে ভ্রমটারে লুকিয়ে সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তো সব তো পড়তে হবে, কিন্তু আমি তোমার মানে ভুলে যাব তার আগে মানে আমি বলে ফেলি সেটা হচ্ছে একটু আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো যে কবিতার ভাষা হতে হবে কমিউনিকেটিভ, বা মানে আমি যেন বুঝতে পারি। কিন্তু আধুনিক কবিতা বা শূন্য দশকই বলি বা আমরা দ্বিতীয় দশক বলি, দুর্বোধ্যতা কিন্তু একটা বড় অভিযোগ। না, বা এটা আমি অভিযোগ বলতে চাই না, আমি বলতে চাই যে বরঞ্চ এটা একটা সম্ভাবনা। সম্ভাবনা কেন? কবি তো ধরেন ছন্দে লিখুক, অছন্দে লিখুক, তার একটা ফিলিং, মুক্ত ছন্দে লিখুক বা যেভাবেই লিখুক, তার একটা ফিলিং সে লেখে। এখন ওই ফিলিংটাকে যদি পাঠক কমিউনিকেট করতে চায়, সেটা একবার পড়তে হতে পারে, 10 বার পড়তে হতে পারে, 20 বারও পড়তে হতে পারে। যদি কমিউনিকেট না করতে পারে তো তার লেখা পড়বেন না, ফলে কবি খারিজ হয়ে যাবেন এমনিতেই। কিন্তু ফলে দুর্বোধ্যতা আমি মনে করি না কারো কবিতায় দুর্বোধ। যেমন ধরেন দুর্বোধ্য কবি হিসেবে আমরা কাদেরকে বলি? ধরেন শিকদার আমিনুল হক, তারপর ধরেন আব্দুল মান্নান সৈয়দ, তো তারা কি দুর্বোধ্য কবিতা লিখেছেন? তাদের কবিতার মিনিং কি পরে বের হয়েছে? না হয়েছে, তো কেউ না কেউ সেটাকে ব্যাখ্যা করেছে। না, ওইটা তো সময় ধরো একসময় জীবনানন্দ দাশের কবিতাকেও দুর্বোধ্য মনে হয়েছে, কাল অগ্রগামী যখন লিখে। কিন্তু আধুনিক অনেক কবিতাই, বা আমরা যদি শূন্য দশক বলি বা দ্বিতীয় দশক বলি, অনেক কবিতাই কিন্তু পরে আমরা আসলে হয়তো বা যে কথাটা বললাম তুমি যে সাম্প্রতিক সময়ে আমি একজনের কবিতা পড়ে খুব মুগ্ধ হয়েছি। হ্যাঁ, তিনি একজন নারী কবি, আমি তো নামটা ভুলে গেলাম। তার গত বইমেলায় তার সাথে আমি আলাপ করেছি, ইন্টারভিউ করেছি। তার জগৎটা খুব অদ্ভুত, এবং তার ভাষা যে কেউ যদি পড়ে সে বুঝবে না আসলে। কিন্তু সে আসলে লিখতেছে সবকিছু স্বপ্নের মধ্যে। তার একটা আলাদা পৃথিবী আছে, আলাদা ভুবনের গল্প লিখেছে। এই ভুবনে বিড়ালরাও কথা বলে, সে কুবলা খানের মতো আর কি। হ্যাঁ, পাতারাও কথা বলে, যে কোনো জড় বস্তুদেরও প্রাণ আছে। না, এটা তো পার্সোনিফাই তো অনেক আগে থেকে আছে কবিতায়। মানে কিন্তু ও এটাকে এই পুরো বইটার মধ্যে, আমি নামটা জাস্ট ভুলে গেছি, পুরো বইটার মধ্যে ও এটাকে মানে ইনস্টিগেট করেছে যেরকম, একইভাবে ও এটাকে ধরেন একটা মালার মধ্যে গাঁথতে পারছে পুরো জিনিসটা। মানে উপস্থাপনে আর কি সে আমি বলবো যে সফল হয়েছে। একদম, ফলে আমার এটা খুবই ভালো লেগেছে। কিন্তু পার্সোনিফাই তো বহু পুরনো বিষয়, এবং আমি নিশ্চিত যে সে অনেক দূর যাবে। কিন্তু আমার কথা হলো যে দুর্বোধ্যতার অভিযোগ আপা হলো তারাই করে যারা জিনিসটা মনোযোগ দিয়ে বুঝতে চান না, আচ্ছা, এবং কম সময় দেন। আমাদের কিন্তু আপা পাঠাভ্যাস যেরকম কমেছে, আমরা ফেসবুকে 4 লাইনের কবিতা দেখে টাক করে স্ক্রল করে ফেলি, এটা তো আমরা করি। এবং এটা করতে করতে আসলে আমাদের মনোযোগের মেয়াদটা কমে গেছে আপা। ফলে কোনো কিছু আমরা মন দিয়ে পড়ি না। আমি নিশ্চিত রবীন্দ্রনাথ যদি এই সময় লিখতেন, এই ধরেন রবীন্দ্রনাথ দায়মোচন লিখেছেন, বা ধরেন তার বিখ্যাত কোনো কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটা 2024 সালে প্রকাশিত হলে আমরা বলতাম কি মেয়েরা শব্দ রে বাবা, কি মেয়েরা একটা জিনিস লিখছে, একটা আলু লিখতেন। এটা 2024 সালে এটা লিখতেন না, তার মানে উনি লিখতেন না। উনি যেই সময় লিখেছেন সেই সময়ের জন্য ঠিক ছিল। তো এখন আমরা ওইটা পরে আমরা আনন্দ পাই, কিন্তু আমরা ওইভাবে আনন্দ পাই। আমি এগুলো লিখবো না, এটা আমি এরকম স্বাভাবিক। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে তোমার তার একটা খুব ভালো পরিচয় আছে, সেটি হচ্ছে সম্পাদক, এবং তুমি একটি পত্রিকার সাহিত্য সম্পাদনার কাজ করছো। এই যে সাহিত্য সম্পাদনা বা সাহিত্য সম্পাদক, এদের ভূমিকাটা কি আমরা আসলেই একদম সঠিক দেখতে পাচ্ছি? কি মনে হয় তোমাকে? আমার আগে মানে আমি কিন্তু অল্প টেলিভিশনে কাজ করেছি, তারপর একটা গবেষণা প্রকল্পে আমি কাজ করেছি, আপনি জানেন। তো যেই সময়ে আসলে সাহিত্য সম্পাদনার প্রস্তাবটি আমার কাছে এলো, সেই সময় আমি ভেবেছি যে ওকে, কোন রকম দলাদলি এবং সিন্ডিকেশনের বাইরে, বিশেষ করে গ্রুপিং এর বাইরে আমি একটা পাতা করে তুলবো, সেই চ্যালেঞ্জ নিয়ে আমি শুরু করেছিলাম। এবং আমি আপনাকে খুব গর্বের সাথে বলতে চাই আর কি, যে আমি প্রায় 2 বছর 76তম সংখ্যা বেরোলো ধ্রুপদীর, এবং এর মধ্যে 2টা ঈদ সংখ্যা আমরা। আমি কিন্তু শুধু তোমাকে মিন করিনি, আমি সমস্ত সাহিত্য সম্পাদক। আমি আমারটা আগে বলছি, তারপর আমি বলছি আপনাকে। তো 2টা ঈদ সংখ্যা বেরোলো, এবং আমি কিন্তু যে লেখা আমার ভালো লাগেনি এরকম কোনো লেখা আমি ছাপি নাই। এবং সেখানে আমার বন্ধুবৃত্ত বা যাদের সাথে আমি চলাচল করি বা আড্ডা দেই, তাদের লেখা নাই, একেবারে নাই। আপনি মানে তাদের লেখা থাকবে না কেন? তারা যদি ভালো লিখে, তাদের লেখা নাই মানে সে অর্থে আমার হয়তো আমি চেয়েছি, পছন্দ হয় নাই, ব্যাটে বলে মেলে নাই হয়তো তাদের লেখা। এবং আমি সচেতনও ছিলাম যে ওকে, আমার সাথে সম্পর্ক আছে বলে আমি কেন লেখা ছাপবো, এটা যেন না। আবার আমার সাথে সম্পর্ক আছে, সে ভালো লিখছে, তাহলে ছাপবো না কেন? হ্যাঁ, না অবশ্যই ছাপবো, আমি কোনো সন্দেহ নাই। কিন্তু শুধুমাত্র সম্পর্ক আছে এই জন্যই ছাপবো তা না।
হ্যাঁ, সম্পাদক কি নিজে স্বাধীন নাকি তার কোথাও কোনো? না আপা, পত্রিকার সম্পাদক কখনোই স্বাধীন না, কারণ হলো আমি সাহিত্য সম্পাদক, আমাকে তো সম্পাদকের কাছে জবাবদিহি করতে হয়। তিনি তো আমাকে বলেন সেই জায়গাটা কতটুকু মানে আমাদের সেখানে 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 আমার 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 অফিসে যেমন মোস্তফা মামুন নিজে যেহেতু কথা সাহিত্যিক, ফলে উনি সম্পাদকের জায়গাটা বোঝেন, উনি আমাকে শতভাগ ছাড় দেন। এবং আমার 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 লজিক উনি পাত্তা দেন, আমার লজিককে উনি গুরুত্ব দেন। কিন্তু আমাদের দেশে, আমি নিজে তো 25 বছর ধরে লেখালেখি করি, আমার কাছে চেয়ে কবিতা ছেপেছেন দুইজন সম্পাদক। একজন জাফর আহমেদ রাশেদ 2003-4 থেকে সম্ভবত 8-9 পর্যন্ত প্রথম আলোতে উনি আমার কাছে কবিতা ছেপেছিলেন। আরেকজন রাজীব নূর, ঠিক আছে, এর বাইরে কেউ আসলে এখন রাজীব দা এখন কাজ করে হলো বিডি নিউজে, সাহিত্যে নেই, সেটাই আমি যতটুকু উনি জানি বিডি নিউজে কাজ করেন, ওনার পাঠসূত্র নামে একটা প্রকাশনা ছিল। এনিওয়ে, আর যারা তারা ধরেন ঝাঁকের কই হিসেবে চেয়েছেন বছরে হয়তো একটা কবিতা, হ্যাঁ, এরকম আর কি। এখন নিজের সাহিত্য সম্পাদক হয়ে আমি বুঝি এটার হয়তো আসলে উপায়ও থাকে না, কারণ পাতার সীমাবদ্ধতা থাকে, নানা রকমের বাজেটের সীমাবদ্ধতা থাকে। সাহিত্য এমনিতেই তো ক্ষয়িষ্ণু জিনিস, ক্ষয়িষ্ণু একটা প্রপঞ্চ, মানে পুঁজির জগতে আর কি, পুঁজির জগতে সে ব্রাত্য, পাল্লা দিতে পারছে না, পুঁজির জগতে সে ব্রাত্য, সে ক্ষয়িষ্ণু না, তাকে আমরা ক্ষয়িষ্ণু করে দিচ্ছি, আমরা ক্ষয়িষ্ণু করে দিচ্ছি অনেক কারণে। কারণ কে লগ্নি করবে, সাহিত্য থেকে তো ইনকাম হয় না ভাই, সাহিত্য পাতায় তো বিজ্ঞাপন ছাপা যায় না। হ্যাঁ, আর যারা বিজ্ঞাপন ছাপে তারা আবার টাকা দেয় না, এরকম শুনতে পাচ্ছি আমি কয়েকদিন ধরে। হ্যাঁ, তো ধরেন আমি মনে করি সাহিত্য সম্পাদক ছিলেন আহসান হাবিব, সাহিত্য সম্পাদক ছিলেন এমনকি শামসুর রহমান। তো আমি নিজে সেই চেষ্টাটা করি। বুদ্ধদেব বসু না, বটেই, বুদ্ধদেব বসু তো বটেই। হ্যাঁ, আমাদের তো এই আব্দুল্লাহ আবু সাইদ স্যার যে কণ্ঠস্বর। ফলে আমি মনে করি যে আমি, আমার মধ্যে সেই চেষ্টাটা আছে আপা। আমি নতুন লেখকদের খুঁজি সবসময়, প্রচুর আমি যাদের লেখা পড়েছি, বা আমি মোটামুটি বাংলা সাহিত্যটা পড়েছি, সিরিয়াসলি পড়েছি, সেটা আমি দাবি করি। আমাদের সম্ভবত কোনো লেখক নাই যার নাম অন্যরা জানে আমি জানি না, প্রায় সবার লেখা আমি পড়েছি। ফলে আমি জানি কে কোন জায়গায় শক্তিশালী বা কে, কিন্তু সাহিত্য পাতার কিছু সীমাবদ্ধতা আছে। যেমন পাতায়, আমার তো এক পাতা দৈনিকের, আমার পাতায় কিন্তু আমি 1300 শব্দের বেশি গল্প, বড় গল্প ছাপতে পারি না, ফলে হয়তো আমি অনেকের গল্প ছাপি নাই। তুমি একটা খুব চমৎকার কথা বলেছো, অনেক লেখকের লেখা পড়েছো, এবং সত্যি সত্যি আমাদের পড়তে হবে, কারণ সাহিত্য করব, তাহলে যদি পড়বো না তাহলে তো আর সাহিত্য হবে না। এই যে লেখক যে পড়েছো, এখানে নারী লেখকদের লেখাও কি তুমি পড়েছো? তুমি কি কয়েকজনের নাম বলতে পারো? তাহলে একটু ভালো হয় আর কি। আমার খুবই প্রিয় লেখক নাসরিন জাহান। আপনি যাদের কথা, আনোয়ারা সৈয়দ হকের লেখা আমি পড়েছি। আমি তসলিমা নাসরিন থেকে শুরু করে আপা বেগম রোকেয়া থেকে শুরু করে মোটামুটি প্রতিনিধিত্বশীল নারীদের লেখা আমি পড়েছি আপা। এবং আমি মনে করি যে মানে আমাদের নারীরা, আমাদের রিজিয়া রহমান, হ্যাঁ, রিজিয়া আপার লেখা আমি পড়েছি, রিজিয়া আপার লাস্ট ইন্টারভিউটা আমার করা, দিলারা আসামের লেখা আমি পড়েছি, মানে রাজিয়া আমিন খান। হ্যাঁ, ফলে আমার বক্তব্যটা হলো আপা যে আমাদের নারী লেখকরা অনেক বেশি অবহেলিত এই অর্থে, তাদের ধরেন একজন পুরুষ লেখকের লেখা, একজন নারী লেখকের লেখা। আমি সম্প্রতি আমাদের এই সাদাত পারভেজ এই সাইদা খানমের 89টা গল্প আবিষ্কার করেছে, মানে সেই লেখাগুলো আমি এখন পড়ছি। এটা আমারও জানা ছিল না, গল্প দেখেন, মানে এটা কারোই জানা নাই, এটা ব্রেকিং হবে যখন গল্পের সংকলনটা বের হবে। তো এরকম অনেক আপা আমি চেষ্টা করেছি লেখা মোটামুটি পড়ার, হ্যাঁ, এবং একটা রচিত তৈরি হয়েছে। তো সাহিত্য সম্পাদনের ব্যাপারটা হলো, সাহিত্য সম্পাদককে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আমি কালকে আগে জানি আমার একজন লেখককে বলছিলাম যে গত জন্মের পাপের কারণে সাহিত্য সম্পাদক হয়েছি। হ্যাঁ, কারণ হলো আপনি ধরেন পত্রিকায় কাজ করলে এটা তো একটা চাকরি শেষ পর্যন্ত, এবং সেখানে ধরেন বাজেটের অ্যালোকেশনের মামলা থাকে, অনেক সময় লেখকদেরকে ঠিক টাকাটা দেওয়া যায় না, ঠিক সময় দেওয়া যায় না, সবসময় অন্তত 6 মাসের আগে কোনোদিন কোনো সাহিত্য পত্রিকার বিল হয় না। আমি এমনকি প্রথম আলো ইনক্লুড করে বলছি, প্রথম আলোতে গত 2 বছর আমার 3টা কবিতা ছাপা হয়েছে, আমি জানি না বিল কবে পাবো, আমাকে এই বিষয়ে কিছুই বলা হয় না। তার মানে কি, মানে সবারই এই সংকটটা আছে, আমাদেরও আছে, এটা আছে। আর তাছাড়া যেটি সত্যি কথা বলতে গেলে, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, আমাদের যে গ্রুপ বা মানে মুখ চিনে যে লেখা, এটার এই জায়গা থেকে তো আমরা বের হতে পারিনি আসলে। আপা এটা একটু কঠিন, এই অর্থে ধরেন আমি আসলে কোন লেখকের উপর ভরসা করব। ধরেন এই যে কালকে ইমদাদুল হক মিলনের জন্মদিন, ধরা যাক আমি আজকে আমার ব্যাক পেজে তাকে নিয়ে লেখা ছাপবো, আজকে আমার লেখাটা লাগবে,
এবং এটা আমার মনে না হয়েছে ওটা তো আছেই, কিন্তু আমরা যতটা- কিন্তু নতুন কে যে মানে ইনভাইট করা বা আপা, আপনি এই মেলার বিষয়টা মাঠে কিন্তু সারা মুখোমুখি- জীবনই কিন্তু সমস্যা ছিল অবশ্যই সবসময় আপা। তরুণদের। আপা এর এর এই যে সমস্যাগুলো, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমি প্রচুর কাজ করেছি, প্রাণান্ত কাজ করেছি। আপনি জানেন মেলার মাঠে মুখোমুখি আপনি দেখবেন পুরো ইয়েটা, এই গত 2 সিজনের এই 6 × 2 = 12 120 জনের সাক্ষাৎকার আপনি দেখবেন। সেখানে আমি কিন্তু তরুণদের ইন্টারভিউ বেশি করেছি, তাদেরকে কেউ চেনে না। প্রথম আমি এই যে যাই হোক, আমাদের হয়তো আরো অনেক ওই হ্যাঁ। বিষয়ে আরো অনেক উদ্যোগ নিতে হবে যে আপা, ভালো এগুলো উদ্যোগ লেখককে লাগবেই আপা, এগুলো ভালো উদ্যোগ লেখককে যেন লাগবে। আমরা বের করে নিয়ে আসতে পারি আর কি। একদম আপা। আমি শেষ করে আমরা মানে আসলে তো আলোচনা অনেকক্ষণ করলে জি অনেক আপা। ভালো লাগতো, হ্যাঁ, এই কিন্তু আপা শেষ শেষ করতেই হওয়ার হয়। আপনার আপনার। হ্যাঁ, কিন্তু তোমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলা হয়নি, শুধু একটি বিশেষ করে আমাদের যারা শুনবে তোমাকে বা যারা দেখবে তাদের জন্য তোমার জন্মস্থানের সাথে খুব সুন্দর একটি নদীর নাম জড়িয়ে আছে, তুরাগ নদী। তো এই যে আমাদের নদীগুলো কিন্তু আসলে শুকিয়ে যাচ্ছে আমরা জানি। তারপরে এই যে তোমার শৈশব তুরাগ নদীর পাড়ে, এটা আমার যদি শৈশব সামান্য একটা কিছু বলো। অসামান্য শৈশব। এবং আমি মনে করি আমার কবিতা বা আমার লেখা লেগে সবাই মোটামুটি আত্মজৈবনিক। আমার লেখা পড়লেই আমাকে চেনা যাবে, আমার লেখায় বাহ। আমাকে পাওয়া যায় আপা। তোমার ওই তুরাগের পাশের যে জীবন একদম। সেটাকে পাওয়া যাবে। তো আমরা সত্যিকার অর্থেই খুব আনন্দিত বোধ করছি যে তোমার সাথে কথা বলে তরুণদের যে এবং আপা, আমি একটা কথা এখানে বলে রাখি, আপনি তরুণদের কথা বলেছেন, দেশ রূপান্তরের সাহিত্য পাতায় নিচে ধ্রুপদী কুইজের মধ্যে মেইল অ্যাড্রেস দেয়া থাকে। আমরা কিন্তু সবার লেখা চাই, আহ্বানও করি, এবং সেখানে মোটামুটি আমাদের এই যে আমি যেটা বললাম আপা, নতুন মনে হলেই সেটা আমরা চেপে দিই, এবং এখানে কোনো, এবং তার জন্য আমরা সম্মানই দিয়ে থাকি। একটু দেরি হয়, 3 মাস বা 6 মাস লাগে, কিন্তু সেটা আমরা দিই। যাই হোক, ফলে আমরা সবাইকে আশা আহ্বান করি করবো আর কি। আমাদের প্রত্যেকের যার যতটুকু সাধ্য রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমরা চেষ্টা করব ভালো লেখকদেরকে বের করে নিয়ে আসতে। অবশ্যই। কারণ এটি বললে আমি বলবো না যে অযৌক্তিক হবে যে লেখকদের মাঠ কখনো কখনো অলেখকরা দখল করে রেখেছেন। একদম। সেই জায়গা থেকে আমাদের মুক্ত করার যে আমরা কিছুদিন আগেই জুলাইয়ের একটি আন্দোলন আমরা জানি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি জুলাই অভ্যুত্থান বাংলাদেশ গড়ার চিন্তা করছি। তো আমরা সবকিছুতেই কিন্তু আমাদের সংস্কার আনা প্রয়োজন। অবশ্যই। আমরা হয়তো গ্রুপিং থেকে, আমরা হয়তো নানা রকম সীমাবদ্ধতা থেকে বের হয়ে এসে সত্যিকার যারা লেখক তাদেরকে মূল্যায়ন করব, এবং তার জন্য তোমরা যারা তরুণ রয়েছে তারা অবশ্যই সর্বস্ব নিয়োগ করবে, এবং আশা করি আগামী বাংলাদেশ সত্যিকার লেখকদের বাংলাদেশই হবে। অনেক ধন্যবাদ আপা। অবশ্যই আমিও এরকম আশা করি, এবং আমি মনে করি যে তরুণরা যদি এগিয়ে আসে তাহলে সেটা সম্ভব। সুপ্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ আলাপ করলাম, আপনারা ছিলেন আমাদের সাথে শিমুল সালাহউদ্দিনের সাথে। সত্যিকার অর্থে আসলে আমরা নানা বিষয় নিয়ে আলাপ করতে পেরেছি, এবং এই আলাপচারিতার মধ্যে দিয়ে যে বিষয়টি আমার অনুভূত হয়েছে যে প্রাণের একটি উদ্দাম প্রকাশ। শিমুল একেবারেই মন খুলে একেবারে খোলামেলা ভাবে সব কথা বলেছেন। আবারও হয়তো কখনো আমরা শিমুলের সাথে বসবো এবং আবারও হয়তো কথা হবে। আর আমরা সাহিত্য শিল্প বিষয়ক আলাপচারিতায় আবারও আপনাদের সামনে হাজির করব নতুন কোন অতিথিকে, যিনি আবারও আমাদের সাথে আলাপে মাতবেন বাংলাদেশের সমসাময়িক এবং নিজের নানা কর্ম এবং সাহিত্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।